আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের যে রায় ছিল জনাব ইশরাকের পক্ষে সেই রায়টি প্রতারণামূলকভাবে অর্জিত হয়েছে এবং সেই রায়টি কলুসিভ এই মর্মে সেই রায় এবং ডিক্রিকে চ্যালেঞ্জ করে এবং নির্বাচন কমিশন যে ওই রায়ের পরিপ্রেক্ষিতে একটি গেজেট প্রকাশ করে সেই গেজেটকে চ্যালেঞ্জ করে এবং এই রায় এবং ডিক্রি চ্যালেঞ্জ করে যে রিট মামলাটি হয়েছে সেটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জনাব ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়াতে নির্দেশনা চেয়ে শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে একটি রিট মামলা দায়ের করেন এবং সেটি শুনানি অন্তে গত 22শে মে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেটি সামারিলি রিজেক্ট করেন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে। এরপরে আমরা সেই রায়ের বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি। আমরা আজকে চেষ্টা করেছিলাম যে মহামান্য চেম্বার জজ আদালতে সেটি শুনানির জন্য অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা আজকে সেটি অন্তর্ভুক্ত করতে পারিনি। আমরা আশা করছি এটি আগামীকাল মহামান্য চেম্বার জজ আদালতে শুনানি হবে এবং শুনানিতে আমরা সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের সাথে সাথে যে ট্রাইব্যুনালের যে তর্কিত রায় অর্থাৎ যে কলুসিভ রায় তারা অর্জন করেছিলেন সেই রায় এবং নির্বাচন কমিশনের যে গেজেট এই দুইটির কার্যকারিতার উপরে আমরা স্থগিতাদেশ চেয়েছি। আজকে তো নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী শপথ পড়ানোর সময়সীমা শেষ হবে, জি সেই ক্ষেত্রে কি দাঁড়াবে? নোটিশও দিয়েছে জি আচ্ছা, এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনারা হয়তো জেনে থাকবেন যে জনাব ইশরাক হোসেন তিনি নিজেও একটি রিট পিটিশন দায়ের করেছেন গতকালকে। সেটির নাম্বার হচ্ছে 8971 অফ 2025। সেই মামলাটিতে তিনি মহামান্য হাইকোর্টের কাছে নির্দেশনা চেয়েছেন যে তাকে যেন শপথ পড়ানো হয়, যেহেতু সময়ের একটি বাধ্যবাধকতা রয়েছেন বলে তারা দাবি করছেন। আমাদের বক্তব্য হচ্ছে যেহেতু আমাদের যিনি ক্লায়েন্ট ছিলেন তিনি একজন সচেতন নাগরিক হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তিনি কলুসিভ রায়কে চ্যালেঞ্জ করে যে মামলাটি করেছেন সেটি এখন সাবজুডিস ম্যাটার অবস্থায় আছে এবং জনাব ইশরাক সাহেবের যে রিটটি সেটিও কিন্তু এখনও শুনানির জন্য অপেক্ষমান আছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে যেহেতু দুইটি বিষয় সাবজুডিস অবস্থায় আছে এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসলে শপথ বা অন্য কিছু আয়োজনের সুযোগ নাই। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে পুরো বিষয়টাতে একটা অদৃশ্য খেলা হচ্ছে, একটা রিটকারী একটা হলো ইশরাকের। আপনারা যখন রিট করেছেন তখন ওই পক্ষে এসছে, এখন আবার আজকে আমরা দেখলাম তারা একটা লিগাল নোটিশে পাঠিয়েছে। এই যে অদৃশ্য একটা খেলা, এই খেলায় কে জিতলো? দেখুন, এখানে আইনজীবী হিসাবে আমার শুধু এটুকুই বলা, আমি তো অদৃশ্য খেলার বিষয়ে মন্তব্য করতে পারি না। যেগুলো দৃশ্যমান হচ্ছে আদালতে হচ্ছে সেগুলোই আমি মন্তব্য করতে পারি। আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এঙ্গেজ করেছেন তার যে বিষয়বস্তুতে সেগুলোই আমরা রিপ্রেজেন্ট করছি। জনাব ইশরাক হোসেনের যিনি যে মামলাটি করেছেন সেটিতে এখনও শুনানি হয়নি এবং তার সেখানে যাওয়ার জন্য আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকেও কোনো নির্দেশনা নাই। আমরা তো ওই মামলার কোনো বিবাদী হওয়ার কোনো সুযোগও নাই। সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে যে শুধুমাত্র আমাদের ক্লায়েন্ট যে জিনিসটি চ্যালেঞ্জ করেছেন অর্থাৎ ট্রাইব্যুনালের রায় এবং ডিক্রি এবং জনাব নির্বাচন কমিশন যে গেজেট নোটিফিকেশনটি পাবলিশ করেছে সেটির প্রতি শুধু এইটুকুতেই আমরা আমাদের মন্তব্য সীমাবদ্ধ রাখতে পারি। কালকে শুনানি করে কি হবে? আজকে তো 4টা পর্যন্ত লাস্ট টাইম, সেক্ষেত্রে কালকে শুনানি করে গেজেট অনুযায়ী 26 তারিখ সোমবার 4টা পর্যন্ত শপথ পড়ানোর লাস্ট টাইম, জি সেটা তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে? আচ্ছা, আমাদের বক্তব্য হচ্ছে আমরা তো মহামান্য আপিল বিভাগে কিন্তু আমাদের যে রায়টি ছিল রায় এবং নির্বাচন কমিশনের গেজেট এই দুইটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি, অর্থাৎ এই বিষয়টি সাবজুডিস ম্যাটার হয়ে গেছে। যদিও মহামান্য হাইকোর্ট ডিভিশন শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি পয়েন্টে কিন্তু এই মামলাটি খারিজ করেছেন। আমরা যদি আপিল বিভাগে লুকাস স্ট্যান্ডি পয়েন্টে মহামান্য আপিল বিভাগকে স্যাটিসফাই করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে ভিন্নতর আদেশ আমরা আশা করতে পারি। তো এখানে যে 30 দিনের যে বাধ্যবাধকতার কথা বলা হচ্ছে, যেহেতু যে রায় অনুযায়ী এই গেজেটটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেই রায়টাই যেহেতু আন্ডার চ্যালেঞ্জ রয়েছে এর আগে থেকেই, সেহেতু এই বিষয়টা একটি সাবজুডিস ম্যাটার। অর্থাৎ সাবজুডিস ম্যাটার্সে আপনারা খুবই ভালো জানেন যে এই বিষয়টিতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরবর্তী আইনি সুরাহা হওয়ার আসলে সুযোগ নেই। দেখুন, এই শব্দগুলো আমরা একটু কেয়ারফুলি ব্যবহার করার চেষ্টা করব। আমাদের কোনো কিছুর উপরেই ক্ষোভ নেই। আমরা রায়ে স্পষ্ট, যে রায়টাকে আমরা চ্যালেঞ্জ করেছি সেখানে আমরা স্পষ্ট করে বলেছি যে এই রায়টি ফ্রডুলেন্টলি অবটেইন করা হয়েছে, সেই রায়টি কলুসিভ ছিল, সেখানে অনেক প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, সেখানে এমনকি জালিয়াতিরও আশ্রয় নেওয়া হয়েছে। অর্থাৎ এবং যে নির্বাচনী ট্রাইব্যুনাল ছিলেন সেই ট্রাইব্যুনাল তার জুরিসডিকশনের বাইরে গিয়ে তিনি রায়টি প্রকাশ করেছেন। সেজন্য একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের ক্লায়েন্ট সেই রায়টিকে চ্যালেঞ্জ করেছেন। যেহেতু সেই একটি কলুসিভ রায়ের উপর ভিত্তি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে সেই গেজেটটিকেও আমরা আমাদের চ্যালেঞ্জের আওতায় এনেছি।
এখানে আমাদের কোনো কিছুর উপরেই কোনো ক্ষোভ বা কোনো কিছুর বিরাগ হওয়ার কোনো সুযোগ নাই। একজন আইনজীবী হিসেবে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বই আমরা পালন করছি। ছোট্ট করে একটা জিনিস জানি, লুকাস স্ট্যান্ডি নাই আপনাদের যেই গ্রাউন্ডের উপরে খারিজ হয়ে গেল দেখতে, এটা অ্যাপিলেট ডিভিশনে আপনারা এটা নিয়ে কতটা প্রত্যাশা করেন? মানে নতুন করে এখানে কোনো ডিফারেন্স আছে আপনাদের বা কি আছে? আচ্ছা, মহামান্য হাইকোর্ট বিভাগ কিন্তু বলেছেন যে যিনি এই রিটটি দায়ের করেছিলেন তার এই মামলাটি দায়ের করার সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা নতুন করে একটি গ্রাউন্ড নিয়েছি যে একজন সচেতন নাগরিক হিসাবে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে কোনো ট্রাইব্যুনাল বা কোনো আদালত যদি তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো রায় প্রকাশ করেন বা কোনো ট্রাইব্যুনালে বা কোনো আদালতের বিচার প্রক্রিয়ায় যদি জালজালিয়াতি বা তঞ্চকতার আশ্রয় নেওয়া হয়, সেটি একজন সচেতন নাগরিক বা একজন আইনজীবী এটি লুকাস স্ট্যান্ডি তার রয়েছে সেটি চ্যালেঞ্জ করা, এটি আমরা নিয়েছি।